আমরা যে অবস্থার মধ্যে এখন আপনার যে সময়টা আমরা অতিক্রম করছি, আজকে যে অবস্থা উপনীত হয়েছে, আমি তো সেটার জন্য প্রথমে সরকারকেই বলবো দোষী। সমস্ত কিছুর জন্য আজকে মনে করেন যে এই 13 দফা আসতো না, হেফাজতে ইসলাম নামে এই সংগঠনগুলো আগেও ছিল বাংলাদেশে, তারা কিন্তু এত বড় লং মার্চ কোনোদিন করেনি। আপনার এত বাধা দেওয়ার পরেও আপনার যে মানুষ এসছে, একটা জিনিস অন্তত এখানে মেসেজ কিন্তু একটা, আমি বলবো যে পজিটিভ মেসেজ ওনারা 13 দফা দিয়েছে বা আপনারা বলছেন যে, এবং একজন আমার দর্শক শ্রোতা যিনি আপনার বলেছেন বা আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন যে আমরা না দেখে মানে কি, আমাকে কি এটা দেখানোর দরকার আছে? আমার তো যেটা আসবে অফিসিয়াল ডিক্লারেশন আসবে সেটা বিএনপির পক্ষ থেকে, যে এটাকে আমরা সমর্থন করি কি করি না। কিন্তু স্পষ্ট আমি বলি, আমাকে ফিনিশ করতে দেন। স্পষ্ট আমরা এখনো পর্যন্ত কোনো কিছু আমরা বলিনি, আমাদের এটা নিয়ে কোনো কথা নেই। এর মধ্যে হয়তো অনেকগুলো দেখা আছে, যেমন আল্লাহর উপরে আস্থা, যেটা আমাদের সংবিধানে ছিল, সেটা এই সরকার এসে সেটা আপনার তুলে দিয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। আমার পার্টির যিনি আপনার ফাউন্ডার লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি আপনার বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করেছেন। এগুলা অনেক কিছু কমন আছে আমার সঙ্গে, সেটা হলো কি আমার বিএনপির, সেটা ভিন্ন জিনিস। আমার এই 13 দফাকে সমর্থন করতে হবে, এবং এই 13 দফা ছাড়া বাংলাদেশের রাজনীতি চলবে না। আমার তো মনে হয় না যে এটা, আমি সেটাই যে কিন্তু জিনিসটা হেফাজতে ইসলাম বলেছে। ওনারা বলেছেন, আমি একটা জিনিস বলি যে আপনার যে বলে না যে নেসেসিটি, ডক্ট্রিন অফ নেসেসিটি। নেসেসিটি যেটা, সেটা আগামীতে কি হবে আমি সেটা জানি না। যে ওনাদের যে লং মার্চটা হয়েছে সেটা কেন হয়েছে? সেটা হয়েছে এই কারণে যে আপনি যদি, যে ব্লগারদের কথা অভিযোগ এসছে বা ইসলামকে অবমাননা করে, আমি আজকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, এখানে একটা জিনিস যেটা বাংলাদেশের জনগণ জানে না, এই ব্লগারদের মধ্যে আপনার এত জঘন্যভাবে ইসলামের কথা বাদ দেন, জিজাস ক্রাইস্ট থেকে আরম্ভ করে, মোজেস থেকে আরম্ভ করে, আব্রাহাম থেকে আরম্ভ করে, শ্রীকৃষ্ণ থেকে আরম্ভ করে, গৌতম বুদ্ধকে নিয়ে যে ধরনের বাজে আপনার ছবি শুদ্ধ আপনার কি বলে কার্টুন দিয়েছে, এবং যে ডায়লগ গুলো ছিল, ইভেন দে ডিডন্ট ইভেন স্পেয়ার মা মেরি। আমি আপনাকে বলি এগুলি বলার মতো না, এগুলি যদি দেখেন তাহলে পুলে চমকাবে। এর মধ্যে কথা হলো কি, একজন ব্লগার যখন মারা গেলেন, কোনো হত্যাকাণ্ড সমর্থন করি না, সমস্তগুলোর বিচার আমি চাই। একজন ব্লগার মারা যাওয়ার পরে বলা হলো যে তার নাকি আপনার ওয়েবসাইট হ্যাক করা হয়েছে, ফেসবুক আইডি হ্যাক করা হয়েছে, এই সমস্ত কথাবার্তা। আরে আমার জানা মতে আজ থেকে মনে করেন যে 2012 সালের জানুয়ারি মাসে একটা রিট পিটিশন ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, এবং সেখানে সমস্ত ডকুমেন্টারি এভিডেন্স দেওয়া হয়েছিল, যেগুলি ফেসবুক থেকে ক্যাশে থেকে নিয়ে আসা হয়েছিল। সেখানে যে সমস্ত ছবি আছে, কেউ যদি চাইতো রাজনৈতিক ফায়দা হাসিলে, তাহলে সেটা সে সময় পত্রপত্রিকা দিতে পারতো। একজন দর্শক এখন আছেন, আমার আমরা কথা কন্টিনিউ আলোচনায় আসবো। প্লিজ। জি, ওরা আগে দর্শক যে আগের একটা প্রশ্ন বোধ করেছিলেন, সেই উত্তরটা যদি আমি, সেই উত্তরটা আমি বলেছি। আচ্ছা আমি সেই আপা যদি উত্তরটা কিন্তু আবার আমি একটু শুরু বলেছি। করেন। হ্যাঁ, মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যে মানে অসীম ভাই বললেন যে এটার সাথে ওনাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু উনি স্ট্রং ভাবে বলেছেন। আর আমার জনগণের তো একটা আসলে দৃষ্টিভঙ্গি আছে, আমরা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে খুব স্পষ্ট। হেফাজত ইসলামের 13 দফা লং মার্চ, এবং বিএনপি বিরোধী দলীয় অনেকেই গেছেন, সংহতি জানিয়েছেন, এরশাদ সাহেব গেছেন, সংহতি জানিয়েছেন। আমরা আমরা পিকচারটা এরকম দেখছি যে ইটস এ গ্রুপ। এই গ্রুপের এই মুহূর্তে 13 দফা এবং কিছু হরতাল, কিছু অবরোধ এবং সবকিছু মিলে একটি ক্ষমতার রাজনীতি, এটা আমাদের জনগণের কাছে খুব স্পষ্ট। এখন সেটা হয়তো উনি মুখপাত্র হিসেবে বলতে চাচ্ছেন না কিংবা বলছেন না। জি, সেটাই সাকর ভাই হতে আরেকটা পারে। প্রশ্ন করতে চাই আমরা। ইতিপূর্বে দর্শক একটা প্রশ্ন অবশ্যই, করেছে বলেন এখানে, যে আপনি। উনি হ্যাঁ, বলেছেন যে হেফাজতে ইসলামের মঞ্চে এমন 3টি রাজনৈতিক সংগঠন আছে যারা 18 দলীয় জোটে আছে। তো ওনারা নারী নেতৃত্ব মানেন, তাহলে মানে হেফাজতের মঞ্চে কি করে গেলেন? হেফাজতের মঞ্চে যদি সরাসরি বিএনপি জাতীয় পার্টি যেতে পারে, তাহলে ইসলামী ঐক্য জোট যারা বিএনপির সাথে জোট করছে তাদের যাওয়াতে তো আমি দোষের কোনো কিছু দেখতেছি না। আচ্ছা, সর্বশেষ মানে দ্বিতীয় যেটা ম্যাডাম যে কথাটা শুরু করছিলেন, যে একটা বিষয় আসলে কি, ইসলাম শাশ্বত বিধান। আপনার ঘর থেকে শুরু করে রাষ্ট্র, সর্বক্ষেত্রে ইসলামের সুন্দর এবং সুষম ন্যায্য একটা বিধান রয়েছে। আমরা যদি মনে করি ইসলামের বিধান যদি বাস্তবায়িত হয়, আজকের সংঘাতময় পরিস্থিতি থাকবে না। জি, সংঘাতময় পরিস্থিতির মূল হলো ইসলামকে বাদ দিয়ে ক্ষমতাকে টার্গেট করে, স্বার্থকে টার্গেট করে উভয় দল সামনে এগোচ্ছে। এই সম্পূরক প্রশ্নই করতে চাই। আপনি দেখেছেন যে কাদের মোল্লা রায়ে মাননীয় আদালত বলেছে যে জামায়াত দল হিসেবে গণহত্যার সঙ্গে জড়িত ছিল। ইসলামের নামে কিন্তু জামায়াত 71-এ কি করেছে আমরা জানি। তো জামায়াতের রাজনীতি নিষিদ্ধ দাবি এসে আপনি এটাকে কিভাবে দেখছেন? দেখুন, আসলে আমি টুপিদারিওয়ালা একজন যদি এটা কাজ করি, সেটা ইসলামের নামে হবে না। ইসলামের নাম, আর আমি ইসলামের নাম নিলেও তাতে ইসলামের কোনো যায় আসে না। জামায়াতের ব্যাপারে যদি আমি বলছি সেজন্য জামাত শিবির ইসলামের নাম করেছে, ইসলামের নামে করেছে, এই কথাটা কোনো তাৎপর্য বহন করে না। সে আমি টুপিদারিওয়ালা চুরিও যদি করি, আর মানে ইসলামের নামে করলাম, আমি টুপিদারিওয়ালা দুর্নামবাড়ি করলে ইসলামের নামে করলাম, আমি সেই জায়গা থেকে আসছি। অর্থাৎ কারো কোনো কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের নামে করেছে বা কারো কোনো অপরাধের সঙ্গে ইসলামের নামে অপরাধ করেছে,
এই ধরনের শব্দ আনা অনুচিত। না করে তো, আপনি দেখেছেন ব্যক্তিকে টার্গেট জামায়াত করে কিন্তু করেছে না, আমি যে ব্যক্তি আমি পাকিস্তান চলে গেলে ব্যক্তিকে ইসলাম চলে আমি যাবে, এই শব্দ এক্ষেত্রে কিন্তু জামায়াতরা আমি বলেছে। এক্ষেত্রে ব্যক্তিকে দেখতে এটা চাই। ঐতিহাসিক ভিত্তি আছে, কেন বলুক বলা জামাত, হয়েছে? জামাতের কথা বলছি কিনা ঐতিহাসিক ভিত্তি থাকবে জামাত অবশ্য। সম্পর্কে যদি আপনি বলেন, আমি এখন ব্যক্তিকে দেখব, ব্যক্তি সে অপরাধ করেছে, তার শাস্তি হবে। না দল হিসেবে কি হবে? জামাত সে- শিবিরের নিষিদ্ধের যে রাজনীতি নিষিদ্ধের যে দাবি দেখুন, এসেছে এই সেটাকে আপনি বিষয়টা একসেপ্ট করেন কিনা? সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, ঠিক আছে না? সম্পূর্ণ এই কিন্তু প্রচন্ড বিতর্ক চলতেছে যে শাহবাগ চত্বর থেকে ফাঁসি চাওয়া হইতেছে, ওদিকে সরকার একটা অবকাঠামো তৈরি করছে আইনের, সেই অবকাঠামোতে বিচার করছে। তো বিচার যদি সে আইনে হয়, আর দাবি হরতাল কিংবা মানে জ্বালাও পোড়াও ইত্যাদির মাধ্যমে যদি আইনকে সরিয়ে দেওয়া যায়, কিংবা ফাঁসির দাবি চাইলেই যদি ফাঁসি হয়ে যায়, তাহলে আইনের কি প্রয়োজন আছে? গ্রাম্য সালিসি তো ভালো, গ্রাম্য সালিসে কোনো আইনের কাঠামো থাকে না, মাতব্বরা বসে, অপরাধী আসে, আপনার তোর এই ক্ষমতা গেলে কি শাস্তি, গ্রাম্য সালিশ তোর ওই আনবেন? শাস্তি। আমি বলছি কোনটা, জি। যদি আইনি প্রক্রিয়াকে আন্দোলনের মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে গ্রাম্য সালিসের মতো তো হয়ে বিচার যাবে। চাওয়ার ব্যাপারে আপনাদের বক্তব্য কি, যে মানবতা অপরাধীর যে ৭১ হয়েছে তার বিচার হওয়া আমাদের দরকার? অবস্থান একেবারে সুস্পষ্ট। Please. আমরা যুদ্ধাপরাধের বিচার চাই এবং সেটা সুষ্ঠু হবে, এবং সেই বিচার প্রক্রিয়া কোন রকমের রাজনৈতিক স্বার্থের সাথে বাহ, সম্পৃক্ত ধন্যবাদ থাকবে না। আপা, উনি তো খুব দারুণ স্পষ্ট করেছেন। হ্যাঁ, এই স্পষ্ট বলার কারণে ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু যে মানে উনার এই হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি এবং আজকে আমাদের যে রাজনৈতিক সংঘাতের অবস্থান, সেই অবস্থানের ক্ষেত্রে তাহলে জামাত শিবিরের সাথে ওনাদের যে জোট দেখছি আমরা, বিএনপির সাথে যে জোট দেখছি, সেই জোটের আসলে তাহলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? সেক্ষেত্রে আমরা আমাদের যে দাবিগুলো ছিল যুদ্ধাপরাধীদের বিচার এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ এবং সেই সাথে আরো যে ইসলামী সংগঠনগুলোর যে সহিংসতা, সেটি আমরা দেখছি। আমাদের চিটাগাঙ্গে যখন আমরা গণজাগরণ মঞ্চ থেকে অনুষ্ঠান করতে চাইলাম, তখন হেফাজতে ইসলামকে দেখলাম আমরা রুখে দাঁড়াচ্ছে। আমাদের রুখে দাঁড়ানোর উদ্দেশ্যটা কি ছিল? দেখুন, প্রথমত জোটের রাজনীতিতে বাংলাদেশের মানে নতুন এক মাত্রা যোগ হয়েছে। আপনি দেখেন, প্রথমে বিএনপি, জামাত, জাতীয় আমরা- পার্টি, ইসলামী ঐক্য জোট, 4 দলীয় জোট হলো। ক্ষমতায় এসে মানে বিএনপি ক্ষমতায় যখন আসলো, এর কিছুদিন পরে আওয়ামী লীগ 18 দলীয় জোট করলো, 14 দলীয় জোট করলো। এরপরে বিএনপি দেখলো যে না, আমার তো এর চেয়ে বড় জোট করা দরকার, সে এসে 18 দলীয় জোট করলো। ভবিষ্যতে যদি 50 দলীয় জোট হয়, বাংলাদেশে হয়েছিল 72 দলীয় জোট, 72 আপনি দলীয় জানেন, জোট হতে পারে। ছিল। জোটের রাজনীতি রাজনৈতিক হিসাব নিকাশ থেকে, এটা স্পষ্ট একটা বিষয়। আপনি জোট করবেন, জোটের প্রভাব জনগণের উপর বিস্তার করবে। জনগণ আপনাকে ভোট দেবে, আপনি ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে আপনার যা ইচ্ছে তাই করবেন। এই 13 দফা দাবি এটা- জন্য কি আমাদের লং মার্চের এটা- প্রয়োজন এটা ছিল? একটা আপনার বিষয়। একটা ছোট্ট প্রশ্ন, আমার এক ছাত্রী নাদিয়া শারমিন ইটিভিতে কাজ করতো, ওকে মারা হয়েছে, কিন্তু সাংবাদিক আহত হয়েছে, এইটা কি এই কিভাবে বিষয়ে দেখছেন আপনারা? হেফাজতের পক্ষ থেকে আপনারা দেখেছেন পত্র পত্রিকায় দুঃখ প্রকাশ করেছে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য, এবং এটা তো আসলে বিশাল এক জনসমুদ্র ছিল। আপনি মনে করেন এই জনসমুদ্রে কোথায় কি থাকে? আপনার বিশাল পুকুরে মাছের চাষ করতে গেলে সেখানে মানে কি কি বলে, সাপও থাকবে, বিচ্ছুও থাকবে। না, অসীম ভাই, আপনি এখনো- যদি বলেন জোটের রাজনীতি নিয়ে কথা হয়েছে, জোটের রাজনীতিটা আমি জি। একটা কথা বলি, এই জোটের রাজনীতি এবং আপা বলেছেন ক্ষমতা নতুন রাজনীতি করে পুরোটাই। বিতর্ক, এটা তো আপনার অস্বীকার জি, করার কোনো উপায় জি। নেই, এটা সবাই কিন্তু জি, করেছে। ফায়দা আওয়ামী লীগও হাসিলের করেছে, রাজনীতি কিনা? না। আওয়ামী লীগও করেছে, বিএনপিও বর্তমান করেছে। সময়ে আপনারা করছেন, আমরা- সেটা না, না, সেটা না, স্পষ্ট। আপনার রাজনীতি মানে বাংলাদেশের রাজনীতি কি শুধু বর্তমান? না, না, অবশ্যই তাহলে না। আপনি মুক্তিযুদ্ধের বিচার টিচার সব ছেড়ে দেন, না, বাদ দিয়ে দেন। আপনাকে না, বলা না, না, হচ্ছে যে এই বাস্তবতাটা মুহূর্তে বলেন, আমরা যে বাস্তবতাটা- রাজনৈতিক আরে আপনার এই সংকটের মধ্যে মুহূর্তের কথা আপনি বাদ দেন। এই এই মুহূর্তে মুহূর্তে, না, 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 সংকটের আপনি- প্রশ্ন আপনারা জবাব এই দিতে যে হবে আপনারা, আমি আপনাকে। আপনাদেরকে একটা কথা বলি, আমি বিএনপি করি, আমার গায়ের মধ্যে রং আছে। আপনাদের একটা সুবিধা কি জানেন? আপনারা এধারেও কাটেন, ওধারেও কাটেন, আপনাদের জন্য এইটা হলো সবচেয়ে বড় সুবিধা। আমরা জনগণ, আমার আমাদের এই- একটাই আমি পক্ষ, তো বলছি, মুক্তিযুদ্ধ। আপনারা জনগণ, বাংলাদেশে জনগণ বলে কেউ নাই এখন। আপনার বাংলাদেশে এই পিঠ নাইলে ওই পিঠ, এর বাইরে কোনো কিছু নাই। এটা এই হলো যে গিয়ে জনগণকে স্পষ্ট। আপনারা দাঁড় না, না, করা- আপনারা- দাঁড় করাচ্ছেন, আপনারা এটাই হচ্ছে জনগণ- আমাদের আপনারা- রাজনৈতিক এইটাই আমি সংস্কৃতির আপনাকে বলছি। সমস্যা। না, জনগণের কথা তো বাংলাদেশের সব মানুষ- পার্টি বলে। আমি একটা কথা বলি, না, না, সবাই বলে, সবাই বলে, জনগণের জনগণ কথা আমার সবাই বলে। পক্ষে। নামে সব আপনার করে। এই সবাই আমাকে বলে, বলেন, জনগণ আমার এখনকার পক্ষে। না, না, আমি বলি মহাজোট সরকার আপনার এই যে এক্সট্রিমিস্ট একটা দলের সঙ্গে আপনার 5 দফা চুক্তি করেনি 2006 সালে নির্বাচনের আগে, যে নির্বাচনটা হয়নি, বাদ দিলাম। জামাতের সঙ্গে আন্দোলন করেছে এই বিএনপি। বাংলাদেশ জাতীয় সংসদে 1994 সালে বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে জামাতের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছিল, জামাতের রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সে সময় আপনার গোলাম আজমের ফাঁসি, গোলাম আজম সাহেবের সেই নাগরিকত্ব নিয়ে মামলা গেল হাইকোর্ট বিভাগে। তারপরে আপনার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এসে এই জামাতের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন করেছিল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এটা একেবারে মজ্জাগত একটাই। এটা আপনি বলেন না যে এখন কেন করছে, করা যাবে না কেন? আমরা আপনাকে কিন্তু কে এখন বলেছে? কেন আমাকে করেছেন এখন- বলিনি, না, না, আপনি বলেছি আমাকে একটা জিনিস- এখনকার পরিস্থিতিটা জানতে চাইছি। আপনি আমার পরিস্থিতি, যে এই পরিস্থিতির জন্য আজকে মনে করেন, আমি আজকে কথা বলি যে ব্লগার রাজীব মারা গেছে, সে তো জেলে থাকার কথা ছিল, সে বেচারা মারা যেত না। আপনার যেটা 1 বছর আগে তাকে যদি আপনি গ্রেফতার করতেন, আজ কয়েকদিন আগে দেখলাম আসিফ মহিউদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে, তারপরে কি রিমান্ডে নিচ্ছে। রিমান্ডের কি? এটা স্ট্রিক্ট লায়াবিলিটির অফেন্স। যেদিন আপনার সুপ্রিম কোর্ট থেকে আপনার অর্ডার হলো যে ব্লগারদেরকে আপনার এটা ব্লগগুলা স্টপ করতে হবে,
তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এটা বলেছে। বিটিআরসি আপনারা আইডেন্টিফাই করেছে এই ব্লগ এগুলি সাংঘাতিক ক্ষতিকর, মানে প্রচন্ড রকম আপত্তিজনক, এবং সারা দেশের 64টা ডিস্ট্রিক্টের পুলিশ সুপারের কাছে আপনার আইজি থেকে আরম্ভ করে র্যাব ব্যাটালিয়ন থেকে চিঠি দিয়েছে যে এদের খুঁজে বের করো। 63 ডিস্ট্রিক্ট বলছে যে আমরা কোথাও খুঁজে পাই না। গাজীপুরের এসপি বলেছে যে তাদেরকে আইডেন্টিফাই করা গেছে, শুধু গ্রেফতার করা যায় না। এটা হচ্ছে যে মে মাস 2012 সালের কথা। আইডেন্টিফাই যাদেরকে করতে পেরেছে এই সরকারের সময়, তাদেরকে শাহবাগে অস্ত্র দিয়ে পাহারা দেওয়া হয়েছে। আজকে আপনি এই কথা বলেন, আসিফ তাদের মহিউদ্দিন, সংখ্যা যদি শোনেন, 5 জন হয়, 5 জনকে যদি তো এখন- আমার 5 জনকে ধরতেন, 5 জনের জন্য আজকে দেশের কত কোটি মানুষের জীবন বিপন্ন। আপনি যে বলছেন এই তার মানে কথা, আপনাদের- আসিফ মহিউদ্দিন যেদিন আপনার 21শে মার্চ তারিখে হাইকোর্ট থেকে যে রুলটা ইস্যু হয়েছিল, যে ডিরেকশন দেওয়া হয়েছিল, সেদিন রাত 11:33 আসিফ মহিউদ্দিন বলল শেষ পর্যন্ত আল্লাহকে রক্ষার জন্য সুপ্রিম কোর্ট নাজিল হয়েছে। লাস্ট লিখেছে, অনেক বড় লেখা লিখেছে, লিখে লাস্টে আসিফ মহিউদ্দিন লিখেছে আল্লাহকে অবমাননা করলাম, সুপ্রিম কোর্টকে অবমাননা করলাম। কি বলেন মানে আপনারা? আপনাদের- এগুলি আগে যদি সিদ্ধান্ত হতো একদম শেষ তাহলে পর্যায়ে আজকে এই মুক্তি ভাই, অবস্থায় আপনি যদি দেশ একটু যেত বলেন। না, 30 আজকে সেকেন্ড। এই অবস্থাটা হতো না। আমি শেষ পর্যায়ে। 30 সেকেন্ডে যে বিষয়গুলো বলতে চাই, বাংলাদেশের 90% মানুষ মুসলমান, তারা ঈমান ধারণ করে এবং তারা ঈমানকে সংরক্ষণ করার জন্য, সুরক্ষিত করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারে। আজকে আপনারা দেখেছেন যে হেফাজতে ইসলামের হরতাল গেছে, এই হরতালে নির্মমভাবে আওয়ামী সন্ত্রাসীরা তাদের উপর অত্যাচার করেছে, হামলা করেছে। আমি একটা ঘটনা বলেছি, মিছিলে হামলা করেছে হেফাজতে ইসলামের, মিছিল থেকে একজন গিয়ে দৌড়ে এক বাসায় আশ্রয় নিয়েছে।